ভাঙড়ের শাসক নেতা খুনে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ফোন করে ডেকে এনে খুন তৃণমূল নেতাকে। সূত্রের খবর, কেউ বা কারা নিহত তৃণমূল নেতাকে ফোন করে ডাকে। 3 থেকে 4 জন খুনের নেপথ্যে থাকতে পারে। ওয়ান শাটার পিস্তল থেকে মোট 4 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। আটক দুজনের বয়ান অনুযায়ী 4 জন হঠাৎ রাস্তা আটকে গুলি চালাতে শুরু করে। বাইকে থাকা দুজন ভয়ে পালায়। নিহত রাজ্জাক খাঁ তার সঙ্গের দুজনকে লাগাতার জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। শওকত মোল্লার ঘনিষ্ঠ তৃণমূল নেতা রাজ্জাক খাঁ, গতকাল রাতে তাকে খুন করা হয়, রাস্তা আটকে তাকে খুন করা হয়, এমনটাই অভিযোগ সামনে এসেছে। ইতিমধ্যেই রাজ্জাক খাঁর সঙ্গে যে দুজন ছিলেন তাদের আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে এবং একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। যেমনটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে, যে ফোন করে ডেকে নিয়ে গিয়ে ওই তৃণমূল নেতাকে খুন করা হয়, রাস্তা আগলে রেখে পরপর গুলি চালানো হয়। এই মুহূর্তে ঘটনাস্থল থেকে আমার সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সঞ্জনা লাহিড়ী। সঞ্জনা, একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে এই রাজ্জাক খানের খুন সংক্রান্ত। এই মুহূর্তে কি কি তথ্য পাচ্ছ? দেখো, তদন্ত কিন্তু একদম প্রাথমিক পর্যায়ে রয়েছে। যে ঘটনাস্থলের ঠিক পেছনটা কিন্তু এইরকম, অর্থাৎ বিস্তীর্ণ এলাকায় ঝোপঝাড় জঙ্গল রয়েছে এবং এই ঝোপঝাড় জঙ্গলেই মূলত গতকাল রাতে 4 দুষ্কৃতী তারা গাছ ঢাকা দিয়েছিল এবং যখনই এই রাস্তা দিয়ে যাচ্ছিল এই রাজ্জাক মোল্লা তার বাইক, তখনই কিন্তু তার উপর হঠাৎ করে তার পথ আটকে দাঁড়ায় এই 4 জন দুষ্কৃতী। এবং শুধুমাত্র তাই নয়, তার উপর চপার চালানো হয়, তার গালে গলা এবং ঘাড়ে চপার চালানো হয়। তারপরেই সে যখন চিৎকার করতে যাবে তখনই তাকে লক্ষ্য করে 4 রাউন্ড গুলি চালানো হয়। 4 রাউন্ড গুলি চালানোর মধ্যে দেখা যাচ্ছে চোখে লেগেছে, মাথায় লেগেছে এবং এর মধ্যে 4 রাউন্ড গুলির মধ্যে একটির গুলি কিন্তু তার পেছনে যে যুবক বসেছিল মাঝে, তার হাত ছুঁয়ে বেরিয়ে যায়, হাতে হালকা চোট লাগে সেই যুবক এবং তার পেছনে, অর্থাৎ তার বাইকে আরো 2 জন যুবক ছিল। সেই 2 যুবককে ইতিমধ্যে পুলিশ কিন্তু আটক করেছে জিজ্ঞাসাবাদের জন্য, কারণ তারা প্রত্যক্ষদর্শী, তারাই একমাত্র জানে কে বা কারা এই ঘটনা ঘটাতে পারে। যদিও তাদের যেটা বক্তব্য যে এই 4 জনকে তারা কিন্তু চেনে না, আগে কখনো দেখেনি, সুতরাং কারা এরা। এবং যেটা দেখা যাচ্ছে 8:15 থেকে 8:45 পর্যন্ত রাজ্জাক খান ব্যক্তিগত কাজের জন্য সামনেই ভাঙড় থানা, এখান থেকে একদম পায়ে হাঁটা ডিস্টেন্স, বলতে গেলে 500 মিটারের মধ্যেই রয়েছে ভাঙড় থানা। যদিও এলাকা কিন্তু উত্তর কাশীপুর থানার অন্তর্গত, সামনেই ভাঙড় থানা থাকায় সেখানে সে গেছিল ব্যক্তিগত কাজের জন্য। সেখান থেকে সে যখন বেরোয় নিজের বাইক নেওয়ার জন্য, সামনেই রয়েছে বিজয়গড় বাজার, সেই বাজারে কিন্তু বাইক নেওয়ার জন্য সে গেছিল। তারপরেই 2 যুবককে সে নিজের বাইকে তোলে এবং এই সারাক্ষণ সময়টা, অর্থাৎ 8:15 থেকে এই ঘটনা ঘটার আগে পর্যন্ত, অর্থাৎ রাত্রি 9:45 পর্যন্ত তাকে কেউ বা কারা বারংবার কিন্তু ফোন করছিল এবং কোন একটি মিটিং এর জন্য ফোন করা হচ্ছিল এবং তারা কিন্তু তার পূর্ব পরিচিত এবং তাদেরকে সে বারংবার এই কনভারসেশন হয়েছে যে তাদেরকে অপেক্ষা করতে বলা হয়েছে, কারণ রাজ্জাক সেই এলাকায় গিয়ে পৌঁছবে যেখানে মিটিং রয়েছে। সুতরাং এই পুরো বিষয়টা যে পূর্ব পরিকল্পিত, এটা তো এখনো পর্যন্ত একদম স্পষ্ট, কিন্তু কে করেছে, কি উদ্দেশ্যে করেছে, সেই বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। কারণ এই যে ফোন করে তাকে ডাকা হয়েছিল, সেক্ষেত্রে কারা তাকে ফোন করেছে এবং কখন ফোন করা হয়েছে, কেন ফোন করা হয়েছে, এই সমস্ত বিষয়গুলো কি পরিষ্কার হয়েছে? সে বিষয়ে কি তথ্য রয়েছে? দেখো, কে বা কারা ফোন করেছে এটা তো এখনো পর্যন্ত তদন্তের বিষয় এবং তদন্ত বর্তমানে প্রাথমিক পর্যায়ে। মূলত যেটা দেখা হচ্ছে রাজ্জাক খানের কল ডিটেলস রেকর্ড, সেটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং ওই সময়টা, ওই যে টেন্টেটিভ টাইম 1/2 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে, 8:15 থেকে এই ঘটনা ঘটা আগে পর্যন্ত, অর্থাৎ রাত্রি 10টার মধ্যে কে বা কারা তাকে ফোন করেছিল সেই সিডিআর দেখে কিন্তু চেক করা হচ্ছে। এবং যেহেতু এই এলাকায় কোনো সিসিটিভি নেই, প্রয়োজনে কিন্তু টাওয়ার ডাম্পিং করা হতে পারে, অর্থাৎ টাওয়ার ডাম্পিং এর মাধ্যমে বোঝা যাবে যে ওই সময়টুকুতে এই এলাকায় কতগুলো মোবাইল অ্যাক্টিভ ছিল এবং সেই কোন কোন মোবাইল অ্যাক্টিভ ছিল তার যদি ডিটেলস পাওয়া যায়, সেই মোবাইল নাম্বারগুলো ওনারকে, তাহলে পুলিশের পক্ষে অনেকটাই কিন্তু এই অভিযুক্তদেরকে ছেকে আনা সম্ভব হবে এবং সেই সাসপেক্ট অনুযায়ী কিন্তু পুলিশ তদন্তের গতি প্রকৃতি এগোবে। এবং তুমি জানো যে ঘটনা একদম কিন্তু 12 ঘন্টা আগেই ঘটেছে, একদম সদ্য অবস্থা এবং প্রাথমিক পর্যায়ে। কিছুক্ষণ পরে ঘটনাস্থলে ফরেন্সিক এবং হোমিসাইডের আধিকারিকরা আসবেন। গতকালও হোমিসাইডের আধিকারিকরা এসেছিলেন এবং তার পাশাপাশি নগরপাল নিজে এসেছিলেন
বিভিন্ন দিক ক্ষতি দেখা হচ্ছে। সামনেই রয়েছে বিজয়গড় বাজার, সেই বিজয়গড় বাজারের যে সেক্রেটারি সেটা রিসেন্ট কিন্তু রাজ্জাক খান হয়েছিল, অনেক পূর্বে সে সেক্রেটারি ছিল, তারপর ক্ষমতা হস্তান্তর হয় জরিরুল বলে এক যুবকের কাছে, তারপর আবার কিন্তু আসে এই রাজ্জাক খানের কাছে। রাজ্জাক খানের কাছে আসার পর থেকে জরিরুলের সঙ্গে তার একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, এই রাজ্জাক খান সে কিন্তু আগে আরবুল ঘনিষ্ঠ ছিল, কিন্তু বর্তমানে সেই শওকত ঘনিষ্ঠ, সেখানেও একটা গোষ্ঠী দ্বন্দ্ব। সুতরাং প্রত্যেকটা অ্যাঙ্গেল কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। পলিটিক্যাল মার্ডার অবশ্যই, কিন্তু কি কারণে, কি উদ্দেশ্যে, মোটিভ কি ছিল, এটাই কিন্তু মূলত এখন পুলিশ খতিয়ে দেখছে। বেশ, অবশ্যই খবরে নজর থাকবে। ধন্যবাদ সঞ্জনা। শাসক নেতা খুনে থমথমে ভাঙর। ভাঙরের চালতা বেড়িয়ায় তৃণমূলের অঞ্চল সভাপতিকে খুন এবং রেজ্জাক খাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরার পথে গুলি করা হয় তৃণমূল নেতাকে। মৃত্যু নিশ্চিত করতে হাসুয়া দিয়ে কোপানোর অভিযোগ। রাতেই ঘটনাস্থলে যান সিপি মনোজ ভার্মা। আইএসএফ এর দিকে অভিযোগের তীর তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেই খুন সরব বিরোধীরা। শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা খুনে আলোড়ন রাজনৈতিক মহলে। মৃত তৃণমূল নেতা রেজ্জাক খাঁ, তার স্ত্রী এ বিষয়ে কি বলছেন শোনাবো। আমার স্বামীর মৃত্যুর, আমার স্বামীর রক্তের বদলে আমি রক্ত চাই। আমি সিডি অফিসারের কাছে এটাই আমার আবেদন, সঠিকভাবে তদন্ত করুক এবং আমি আমার স্বামীর সঠিক হত্যাকারীকে খুঁজে বার করুক। আমার দুটো বাচ্চা ছোট, আমার সংসার চালানোর মতো কিছু। গতকালই ঘটনাস্থলে পৌঁছেছিলেন শওকত মোল্লা। এই খবর পেয়ে কি বলেছিলেন শওকত মোল্লা শোনাবো একবার। রাজ্জাক খান আমাদের বিধানসভা কমিটির সদস্য, আমাদের স্ট্রং লিডার। আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এটা সম্পূর্ণ নওশাদ সিদ্দিকীর মদতে আজকে তাকে নৃশংসভাবে গুলি করে এবং তাকে কুপিয়ে খুন করা হয়েছে। ও বিকাল থেকে আমাদের দুটো মিটিং অ্যাটেন্ড করেছে, মিটিং করে ও বাড়ি ফিরছিল। আসলে ভাঙড় বিধানসভা এলাকায় এদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার ফলে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এই ধরনের ঘটনা ঘটছে। আমরা পুলিশকে, আমরা দিদিকে অনুরোধ করব যে অবিলম্বে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধী এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। এ বিষয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা। এ নিয়ে আমরা কথা বলেছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। কি বলেছেন তিনি শুনুন। বেঙ্গল পুলিশ থেকে ভাঙড়কে আনইউজুয়ালি কলকাতা পুলিশ করে মানুষের কি লাভ হলো, নিরাপত্তার কি সুবিধে হলো, নাকি আক্রমণ, অত্যাচার অথবা খুন আরো বেড়ে গেল? কোনটা? কলকাতা পুলিশে নিয়ে আসা হয়েছিল কি, আমি ধরে নিচ্ছি যে তৃণমূলের লোক অন্য কেউ খুন করেছে, যদি তৃণমূল নেতার কথা মানতে হয়। সেটা বাড়ছে কেন তাহলে? যদিও তো সবাই বোঝেন যে ভাঙড়ে এখন 100-তে 100 তৃণমূল। লোকাল এমএলএ কোনো ভূমিকা নেই, পাশের মহকুমার এমএলএ তিনি ভাঙড় চালাবেন। বেঙ্গল পুলিশের কোনো ভূমিকা নেই, কলকাতা পুলিশ মানে একেবারে ডাইরেক্ট পারলে প্রায় নবান্ন থেকে ভাঙড় চলবে এবং ভাঙড়ে অন্য আর তো কারোর সুযোগ নেই। ভাঙড়ের এমএলএ ভাঙড়ে ঢুকতে অসুবিধে হবে, পুলিশ বাধা দেবে, কিন্তু পাশের এমএলএ ভাঙড়ে দাঁড়িয়ে বেড়াবেন। এই যখন রাজনৈতিক চেহারা, হঠাৎ তৃণমূলের কর্মী খুন হলে সবাই জানে যেটা গোষ্ঠীদ্বন্দ্ব কিরকম চলছে আর তোলাবাজির লড়াই কিরকম চলছে, সেটা এর ওর তার ঘাড়ে চাপিয়ে দিয়ে লাভ হবে কি?